হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B3 পেপারটি রয়েছে জাপানের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, জাপানে জাইবাৎসু শ্রেণীর উত্থান, অর্থাৎ জাপানের এই জাইবাৎসুদেরকে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং আলোচনার শেষে এর যে 5 নম্বরের কোশ্চেন অ্যান্সার সেটিও তোমাদের সামনে তুলে ধরবো। 2025-এর সাজেশনে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, একবার বোর্ডে দেখে নিই আমাদের আলোচনার বিষয়টি কি রয়েছে। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি B3, জাপানে জাইবাৎসুদের উত্থান। এবার তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের জাইবাৎসুদের পাশাপাশি পড়তে হচ্ছে সামুরাই, ডাইমো, এই সমস্ত পড়তে হচ্ছে, বা সাতসুমা। তা এখানে জাইবাৎসু কারা? জাইবাৎসু কিন্তু একটা বণিক পরিবারকে বলা হয়, অনেকগুলো বণিক পরিবারকে একসাথে আমরা এখানে জাইবাৎসু বলছি, অর্থাৎ জাপানের একটি সামাজিক শ্রেণী এটা। যেমন জমিদারদের বলা হয় জাপানের ডাইমো, যেমন তার পাহারাদারদের বলা হয় এখানে সামুরাই। ঠিক সেরকম জাপানে যে সমস্ত বণিক পরিবারগুলো ছিল, ধনী বণিক পরিবার, এই পরিবারগুলোকে একসাথে বলা হচ্ছে জাইবাৎসু। ঊনবিংশ শতকের প্রথম দিকে অর্থাৎ 1900 সালের পরে জাপানে কয়েকটি বড় বড় শিল্প বাণিজ্যের সাথে যুক্ত বা লিপ্ত এই রকম কয়েকটি ধনী বণিক পরিবারের উত্থান ঘটে। ভারতবর্ষে যেমন টাটা গোষ্ঠী, বিড়লা গোষ্ঠী, আদানি, ডালমিয়া, এরকম বিভিন্ন রয়েছে পরিবার, বৃহৎ অর্থনৈতিক পরিবার। ঠিক সেই রকম জাপানে হাতে গোনা কয়েকটি পরিবার এই সময় ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয় এবং তারা একচেটিয়া অধিকার ভোগ করে। ফলে তারা প্রচুর অর্থের মালিক হয় এবং এই অর্থের কারণে তারা প্রচুর প্রভাব প্রতিপত্তিরও অর্জন করতে পারে। অর্থাৎ জাপানে কয়েকটা শক্তিশালী ধনী পরিবারের উত্থান ঘটে, যারা জাপানের বেশিরভাগ ব্যবসা বাণিজ্য তারাই কন্ট্রোল করতেন। এই সমস্ত বণিক পরিবারগুলোকে একসাথে আমরা বলি জাইবাৎসু। জাইবাৎসু শ্রেণী বলতে এই বণিক পরিবারগুলিকেই বলা হচ্ছে জাইবাৎসু। এই জাইবাৎসু শ্রেণীর বা এই বণিক পরিবারগুলির যে উত্থান হয়েছিল, এর একটা ব্যাকগ্রাউন্ড বা একটা প্রেক্ষাপট বা পটভূমি কিন্তু রয়েছে। 1853 সালে জাপানে কমোডোর পেরির অভিযান হয়, আমরা জানি। এই কমোডোর পেরির অভিযান আমেরিকা তরফ থেকে করা হয় এবং জাপান বহির্বিশ্বের কাছে উন্মুক্ত হয়, এবং এর ভিতর দিয়ে জাপানের যে শগুন তন্ত্র তার পতন ঘটে। শগুন তন্ত্র প্রায় জাপানে 1000 বছরেরও বেশি সময়, মানে সামন্ততান্ত্রিক যুগে এই শগুনরা রাজত্ব করেছে। শগুন ছিল জাপানের সম্রাটের প্রধানমন্ত্রী। সম্রাটের ক্ষমতাকে কুক্ষিগত করে এই শগুনরা, যাদেরকে বলা হয় টোকুগাওয়া শগুনতন্ত্র, অর্থাৎ তারা টোকিওতে রাজধানী স্থাপন করেন, তাই তাকে বলা হয় টোকুগাওয়া শগুনতন্ত্র। তাই এই প্রধানমন্ত্রী দেশের সর্বেসর্বা হয়ে ওঠে এবং দীর্ঘদিন একের পর এক শগুন তারা কিন্তু রাজত্ব করে গেছে। এবং 1853 সালে যখন কমোডোর পেরির অভিযান হয় এবং তখন জাপান বহির্বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে যায়, তখন জাপানে এই কমোডোর পেরির অভিযানের ভিতর দিয়ে শগুনতন্ত্রের পতন সুনিশ্চিত হয়ে যায়। 1860 সাল নাগাদ গিয়ে শেষ যে শগুন যোশিনোবু, তিনি সিংহাসন ত্যাগ করেন। সিংহাসন ত্যাগ করলে সম্রাট ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হন। দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, দেশের সর্বময় কর্তৃত্বের অধিকারী হন এই সম্রাট। তাই সম্রাট এখানে ক্ষমতায় পুনরায় প্রতিষ্ঠিত হচ্ছেন, তাই একে বলা হয় মেইজি পুনঃস্থাপন, সম্রাটের ক্ষমতা পুনঃস্থাপন, মেইজি রেস্টোরেশন ইংরেজিতে এটা বলা হয়। তো এই মেইজি যুগের যখন শুরু হয়, অর্থাৎ শুরু হওয়ার একটু আগে যদি আমরা দেখি, তাহলে এই 1853 সালে কমোডোর পেরির অভিযানের পর জাপান উপলব্ধি করে যে তাকে ডেভেলপ করতে হবে, তাকে উন্নত হতে হবে, এবং সে উন্নত হতে গেলে পাশ্চাত্যের মতো তাকে উন্নত হতে হবে, তাহলে এই পাশ্চাত্য শক্তিকে তারা ঠেকাতে পারবে। তাই পাশ্চাত্যকে ঠেকাতে গিয়ে পাশ্চাত্যের অনুকরণ শুরু করে তারা, এবং পাশ্চাত্যের শিক্ষা পদ্ধতি, সামরিক প্রযুক্তি, টেকনোলজি, বিদ্যা চর্চা, সমস্ত দিক তারা পাশ্চাত্যকে অনুকরণ করতে থাকে, এবং এটাও উপলব্ধি করে যে জাপানকে অর্থনৈতিকভাবে অগ্রগতি জাপানে ঘটাতে হবে, এবং সেক্ষেত্রে এই অর্থনৈতিক অগ্রগতি যাতে সাফল্যমণ্ডিত হয় তার জন্য সরকার দেশের রাষ্ট্রীয় সমস্ত ক্ষেত্রে, অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে সরকার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এবং দেশের কয়েকটা পরিবার, যারা বণিক পরিবার, যারা ব্যবসা বাণিজ্যের সাথে এতদিন লিপ্ত ছিল, তাদেরকে নানাভাবে উৎসাহ দেওয়া হয়, তাদেরকে অনুপ্রাণিত করা হয় শিল্প বাণিজ্যে অর্থ বিনিয়োগ করার জন্য, এবং রাষ্ট্রীয় তরফ থেকে অনেক সুযোগ সুবিধাও এই সমস্ত বণিক পরিবারগুলিকে দেওয়া হয়। ঠিক এইভাবে এই বণিক পরিবারগুলি সরকারি সাহায্য পেয়ে একচেটিয়াভাবে ব্যবসা বাণিজ্যে তারা
লিপ্ত হয় এবং ব্যবসা বাণিজ্য ভিতর দিয়ে তারা প্রচুর অর্থের মালিক হয় এবং অর্থ যখন হাতে আসে তখন তারা অন্যান্য ক্ষেত্রেও প্রভাব প্রতিপত্তি তারা বাড়াতে থাকে। এইভাবে এই জাইবাৎসু শ্রেণী বা কয়েকটি বণিক পরিবারের আবির্ভাব ঘটে জাপানে। এটা ছিল তার ব্যাকগ্রাউন্ড। এবার আসি যে কয়েকটা জাইবাৎসু বলতে কয়েকটা তো বণিক পরিবার, তাই সেই কয়েকটা বণিক পরিবারের নামগুলো কি রয়েছে। প্রথমে যার নাম করতে হয় তার নাম হচ্ছে মিৎসুই পরিবার। দেখো রয়েছে মিৎসুই পরিবার। এই মিৎসুইরা প্রাচীনকালে যে ফুজিয়ারা বংশ ছিল জাপানে ঐতিহ্যশালী, তাদের বংশধর হিসেবে নিজেদেরকে দাবি করতেন, কিন্তু পরে এরা আভিজাত্য ত্যাগ করে সাধারণ মানুষে পরিণত হয় এবং শিল্প বাণিজ্যে অর্থ বিনিয়োগ করতে থাকে। এরা 1830-এর পরে গিয়ে এরা সম্রাটকে সমর্থন করে এবং পরবর্তীকালে সম্রাট যখন ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হন তখন সম্রাটের সহযোগিতায় এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই মিৎসুই পরিবার ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য তারা স্থাপন করতে পেরেছিল। এদের মূল ব্যবসা ছিল জাহাজের ব্যবসা। তারা জাহাজের একচেটিয়া ভাবে তারা জাহাজের ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়েছিল। এছাড়া এই মিৎসুই পরিবার তারা ধনশালী হয়ে উঠেছিল আর একটা কারণে। তারা এই যে সমস্ত শগুনরা, মানে শগুনদের যে সমস্ত সম্পত্তিগুলো ছিল, তাদের বন্ধু বান্ধব বা দেশের বিভিন্ন সামন্ত প্রভুদের অনেক ভূসম্পত্তি ছিল, এইগুলো অল্প দামে এই মিৎসুই পরিবার এগুলোকে ক্রয় করে নিয়েছিল, নিয়ে প্রচুর পরিমাণে ভূসম্পত্তির মালিক হয়েছিল এই মিৎসুই পরিবার। পরবর্তীকালে তারা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে থাকে। এর পরে যার নাম করতে হয় সেটি হচ্ছে মিৎসুবিশি পরিবার। মিৎসুই পরিবার বললাম, এবার হচ্ছে মিৎসুবিশি পরিবার। এই মিৎসুবিশি পরিবারেরও জাহাজের ব্যবসা ছিল এবং এরা শিল্প বাণিজ্যের সাথে যুক্ত ছিল আগে থেকে বলতে যখন শগুন যুগটা চলছিল, সম্রাটের যুগের আগে, সেই শগুন যুগে এই মিৎসুবিশি পরিবার ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে এরা সংগঠন গড়ে তুলেছিল, বাণিজ্যিক সংগঠন গড়ে তুলেছিল এবং এরা যখন সম্রাটের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত হয় তখন এরা আরো বিভিন্ন ক্ষেত্রে শিল্প বাণিজ্যে এরা আত্মনিয়োগ করেছিল। এরপরে দেখো যে পরিবারটি রয়েছে সুমিতোমো পরিবার। এরা মূলত খনি শিল্প এদের একচেটিয়া ব্যবসা বাণিজ্য ছিল। বিশেষ করে তামা উত্তোলন করা, তামা পরিশোধন করার কাজে এরা একচেটিয়া ভাবে অধিকার ভোগ করেছিল। এছাড়া এরা বিভিন্ন ধাতু শিল্পের ব্যবসা বাণিজ্য করে অভিজ্ঞতা সঞ্চয় করে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের কারখানা তৈরি করে এরা, যেমন লৌহ ইস্পাত কারখানা, কয়লা খনি কারখানা, ব্যাংকিং ব্যবস্থাও এরা পরবর্তীকালে খুব নাম করে, জাহাজ পরিবহনের ক্ষেত্রেও এরা অর্থ বিনিয়োগ করে। অর্থাৎ তিনটি পরিবার, মিৎসুবিশি এবং সুমিতোমো, এই তিনটি পরিবার ছিল এই জাইবাৎসুদের মধ্যে প্রধান। 1930-এর পরে গিয়ে জাপান যখন সাম্রাজ্যবাদী জাপানের আবির্ভাব ঘটে, অর্থাৎ জাপান যখন সাম্রাজ্য বিস্তার করতে থাকে, মাঞ্চুরিয়া দখল করে 1930-31-এ, তখন এই মাঞ্চুরিয়াতে বিভিন্ন জাপানি ধনী পরিবার তারা সেখানে ব্যবসা বাণিজ্যে শিল্প বিনিয়োগ করে, বিভিন্ন কলকারখানা তৈরি করে এবং এই সময় 1930-এর পরে গিয়ে আরো কিছু নতুন নতুন বণিক পরিবারের আবির্ভাব ঘটে। আগে ছিল প্রধান তিনটি বণিক পরিবার, মিৎসুবিশি, সুমিতোমো। 1930-এ মাঞ্চুরিয়া আক্রমণের পরে দেখা যায় যে মাঞ্চুরিয়াতে শিল্প বাণিজ্যের হাত ধরে সেখানে আরো কিছু জাপানি বণিক পরিবারের আবির্ভাব ঘটছে, অর্থাৎ জাইবাৎসুদের সংখ্যা কিছুটা হলেও বেড়ে যাচ্ছে। তো এই হচ্ছে মিৎসুবিশিদের উত্থানের কারণটা বললাম, প্রেক্ষাপট, এবং তিনটি বণিক পরিবারকে নিয়ে মিৎসুবিশিদের অ্যাক্টিভিটিস, কাজকর্ম যা যা আছে এগুলো পরপর আলোচনা করতে হবে। সিইউ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি B3। জাপানে জাইবাৎসুদের উত্থান কিভাবে হয়েছিল, মার্কস 5। জাপানের অর্থনৈতিক জীবন এবং সংগঠনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য মুষ্টিমেয় পরিবারের হাতে মূলধন কেন্দ্রীভূত হওয়া এবং অর্থনৈতিক ব্যবস্থার উপর রাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সরকারি নীতির ফলেই বৃহৎ বৃহৎ ধনী পরিবারের উত্থান সম্ভব হয়। কমোডোর পেরির জাপানে আগমনের পর থেকেই দেশের অর্থনৈতিক সংস্কারের প্রতি সরকার দৃষ্টি দিতে শুরু করে। সরকার তার এই প্রচেষ্টার সাফল্য অর্জন করার জন্য ব্যবসা বাণিজ্যে লিপ্ত কয়েকটি পরিবারকে যথেষ্ট পরিমাণে উৎসাহ ও সাহায্য দান করে এবং নতুন নতুন শিল্প উত্থানের জন্য তাদের উপর দায়িত্ব অর্পণ করেন। ফলে অল্প দিনের মধ্যেই এই সব পরিবার খুবই বিত্তশালী ও ক্ষমতাবান হয়ে ওঠে। তাদের এই ক্ষমতাকে সুরক্ষিত করে তোলার জন্য তারা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে।
রাজনৈতিক নেতাদের সঙ্গে বা সক্রিয় সমর্থন ও সাহায্য লাভের জন্য তারা বিশেষভাবে যত্নবান হয়। অর্থ বিনিয়োগ, শিল্প, বাণিজ্য, ব্যাংকিং প্রভৃতি ব্যবসায় লিপ্ত হয়ে এই সব বড় বড় ব্যবসায়ী পরিবারগুলো অর্থ সঞ্চয় ও প্রভাব বৃদ্ধির সুযোগ লাভ করে। এইসব পরিবারগুলো একসঙ্গে জাইবাৎসু নামে পরিচিত হয়। তো এই ছিল জাইবাৎসু কারা। এরপরে দেখো বিভিন্ন জাইবাৎসু পরিবারগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এই সব পরিবারের মধ্যে সর্বপ্রধান ছিল মিৎসুই পরিবার। মিৎসুই পরিবার নিজেদের ফুজি আর উত্তর পুরুষ রূপে পরিচয় দিতেন, কিন্তু টোকুগাওয়া শোগুনদের আমলে তারা স্বেচ্ছায় আভিজাত্য পরিত্যাগ করে সাধারণ শ্রেণীর লোকে পরিণত হন এবং বাণিজ্য ও অর্থলগ্নির ব্যবসা শুরু করেন। 1860 খ্রিস্টাব্দে সম্রাটের সমর্থক দলে যোগ দিয়ে তারা টোকুগাওয়া পরিবারের বিরোধিতা শুরু করেন। সম্রাটের ক্ষমতা পুনরুদ্ধারের পর জাপানের নতুন সরকার মিৎসুইদের উপর অর্থ বিভাগের বিভিন্ন দায়িত্ব অর্পণ করে এবং টোকুগাওয়া শোগুনদের ও তার বন্ধু বান্ধব সামন্তদের অনেক ভূ সম্পত্তি মিৎসুই পরিবারের কাছে স্বল্প দামে বিক্রি করে। সম্রাটের ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মিৎসুইদের ক্ষমতাও অপ্রতিহতভাবে বাড়তে থাকে। মিৎসুইদের নিচেই স্থান ছিল মিৎসুবিশি পরিবারের। টোকুগাওয়াদের আমলে মিৎসুবিশি পরিবার অনেক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের সংগঠক রূপে পরিচিত ছিলেন। জাহাজের বাণিজ্য করেই মিৎসুবিশি পরিবার প্রথমে তাদের ভাগ্য পরিবর্তন করার সুযোগ লাভ করে, কিন্তু পরে তারা অন্যান্য ব্যবসায়ও অর্থলগ্নি করে। তৃতীয় ব্যবসায়ী পরিবার ছিল সুমিতোমো। টোকুগাওয়া শোগুনদের আমলে তারা খনি থেকে তামা উত্তোলন ও পরিশোধনের কাজে লিপ্ত ছিল। সঙ্গে সঙ্গে চালের ব্যবসাও তারা পরিচালনা করতেন। বিভিন্ন ধাতুর ব্যবসায়ে অভিজ্ঞতা অর্জন করার পর তারা বিভিন্ন রাসায়নিক দ্রব্য, লৌহ ইস্পাত কারখানা, কয়লা খনি, ব্যাংকিং ও জাহাজ পরিবহন ব্যবসায় এবং অন্যান্য ব্যবসায়ে পারদর্শিতা অর্জন করে। পরবর্তীকালে ব্যাংকিংয়ের ব্যবসায়ে এই পরিবার যথেষ্ট উন্নতি করে। এরপরে দেখো একটা উপসংহার দেওয়া রয়েছে। জাপানের সাম্রাজ্য বিস্তৃতির সঙ্গে সঙ্গে জাইবাৎসু শ্রেণী সর্বাপেক্ষা লাভবান হয়। জাপানের নতুন নতুন অধিকৃত অঞ্চলে তারা প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করতে শুরু করেন। 1930 খ্রিস্টাব্দে মাঞ্চুরিয়ায় জাপানের অধিকার স্থাপিত হলে আরও অনেক নতুন নতুন বণিক গোষ্ঠীর উদ্ভব হতে শুরু করে। মাঞ্চুরিয়ায় শিল্পের কলকারখানা গড়ে তোলার জন্য তারা প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করতে শুরু করে। তো এই ছিল জাইবাৎসুদের উত্থান, তার উপরে সংক্ষিপ্ত কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।